আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকালবেলা উঠেছি অনেকটাই ভোরে, প্রায় 5টা, 5:30টার দিকে উঠেছি। আর 5:30টার দিকে উঠে ফজরের নামাজ পড়ে রুটি তৈরি করেছি, আলু ভাজি করেছি। আমার হাজব্যান্ড অফিসে নিয়ে যাবে, তো সেই জন্য আর ওই সময়টা ক্যামেরাটা অন করা হয়নি, অফ ক্যামেরাই ওগুলো করে নিয়েছি, যেহেতু সকালের দিকে একটু ব্যস্ত সময় যাই। তো সে কারণে নাস্তাটা আজকাল ভিডিওতে দেখালাম না। তো নাস্তা দেওয়া হয়ে গেছে, হাজব্যান্ডকেও মোটমাট ওনাকে গুছিয়ে অফিসে মানে উনি চলে গেল, ওনাকে বিদায় দিয়ে তারপর এদিকে বাদবাকি রান্নার কাজে আসলাম। আজ এই যে এটা ডাল ফিনিশিং করছি। ডাল বাটতে আমার খুব কষ্ট হয়, শিলে ডাল বাটলে খুব সুন্দর হয় খেতে, কিন্তু তবুও এই মিক্সারটাতে করলে একদমই খারাপ হয় না। আমি যেমনটা চাইবো ঠিক তেমনটাই করতে পারবো। ব্লেন্ডারে তো দিলে বোঝা যায় না যে আমি কতটুকু দিলাম, আর এটাতে বারবার দেখাও যায় এবং বোঝা যায় যে আমি কতটুকু করে করতে পারবো। তো আমি একটু হালকা আধা বাটা মতো করে নিয়েছি, শিলে বাটলে যেমনটা আধা বাটা হয়। তবে শিলে বাটলে যেটা হয় সেটা খুব পাতলা হয় না, ঘন হয়। আর আমি একটু পাতলা করেছি, কেন পাতলা যদি না করি তাহলে কিন্তু এই জিনিসটা ঠিকঠাকভাবে মানে ব্লেন্ডার হতো না। তো এটা কমপ্লিট করে নিয়ে সকালে যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে খেয়ে নিলাম, যেহেতু এরপরে রান্নার কাজে যাব, খেতে পারবো না। তো ডালটা বাটা শেষ হয়ে গেল, এবার এর ভিতর পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা ঝাল কুচি এগুলো দিয়ে দিব। দিয়ে একবারে নিচে থেকে গুছিয়ে নিয়ে তারপর উপরে যাব রান্না করতে। আজ রান্না করব পাঙাশ মাছ দিয়ে, উস্তে দিয়ে, আলু দিয়ে একটু পাতলা ঝোল। এই যে গরমকালে এসেছে, আর এই গরমকালে সবথেকে ভালো লাগে টক ডাল, মানে আম দিয়ে ডাল, আর ভালো লাগে উস্তে দিয়ে আলু দিয়ে একটু ঝোল হবে, মাছ দিয়ে ঝোল হবে। তো উস্তে ঝোলটা আগে কখনো তো খেতাম না, যাই হোক এখন মোটামুটি খাওয়া শিখেছি। আর এটা শরীরের পক্ষে অনেকটাই উপকারী। আর এই যে মাছ ছাড়ছে, কত যে ছিটকে ছিটকে গায়ে আসছে, সেটা তো মানে এই পাঙাশ মাছ ভাজতে গেলেই এটা হয়। প্রথমে ভাবতাম শুধু আমার একার হয়, কিন্তু পরবর্তীতে দেখলাম না, এই যে ফার্মের যে পোলট্রির ডিম সেটা আর পাঙাশ মাছ এই দুইটা ভাজতে গেলেই গায়ে ছিটকাবে তেল। উস্তেটা কুটে পানিতে রেখে দিয়েছি। অনেকে নিষেধ করে পানিতে রাখতে, বলে তিতো হয়ে যাবে, কিন্তু আমার হাতে আমি যেভাবেই রান্না করি না কেন আলহামদুলিল্লাহ তিতো হয় না। তো উস্তে রান্নাটা আজকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রান্না করি, আর কেন তিতো হয় না উস্তে রান্নায় সেটা একটুখানি বলে দিচ্ছি। উস্তেটা যেভাবে কুটুন না কেন, কুটার পর এভাবে তেলের পরে আগে একটু ভেজে নেবেন। উস্তেটা লবণ হলুদ দিয়ে তারপর যখন উস্তেটা ভেজে নেবেন, তারপর উস্তেটাতে মশলা যেটা আপনি দিতে চান, পেঁয়াজ, তারপরে কাঁচা ঝাল, তারপর সরিষা বাটা, জিরে বাটা এইভাবে দিতে পারেন। আমি পেঁয়াজটা একটু কুচিয়ে দিই, বেটে দেয় না। উস্তে যেমনটা রান্না করে আমি পেঁয়াজটা বরাবরই কেটেই দিই, আর ঝালটাও আগে কেটে দিতাম, কিন্তু এখন একটু বেটে দিই ঝালটা, কেননা চিড়ে দিলে আমার বাচ্চারা আছে, ওরা যদি দেখতে পারে যে ঝালটা দেওয়া হয়েছে অথবা ওদের পাতে পড়েছে, তাহলে সে ভাতই খেতে চায় না। আর যদি না দেখা অবস্থায় খেতে দিই তাহলে ওই ঝাল তরকারি খেয়ে নেয়।
সমস্যা হয় না। বেশ একটু নেড়ে চেড়ে ভাজি ভাজি করে নিয়েছি। এ পর্যায়ে যে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এবারে হালকা একটু নেড়ে চেড়ে নিব। এটা কিন্তু ঝোলের পানি না, এটা একটু কষানোর জন্য দিলাম। আমি এখনও কোনো মশলা অ্যাড করিনি। এবার দিব সরিষা বাটা, জিরে বাটা আর হচ্ছে কাঁচা ঝাল, তিনটা একসাথে বেটে নিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আরও একটু কষিয়ে যখন ঝোলের পানিটা কমে এসেছে, মানে কষানো পানিটা কমে এসেছে, তখন যে ঝোলের পানি দিয়ে মাছ বসিয়ে দিয়েছি। আর এত সুন্দর করে টকবক করে ফুটছে তরকারিটা, আসলে এই টকবকে তরকারিটার শব্দটা আমার খুব ভালো লাগে। আর মনে হয় যে আসলেই রান্না করলে সেটা যদি এমনভাবে টকবক করে না ফোটে তাহলে হয়তো তরকারিতে স্বাদ হয় না। তো যাই হোক, উস্তে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার বড়া ভাজতে বসেছি। আর এর ভিতর আর একটা কাজ হয়েছে আমার, যেহেতু আজকে রান্না করতে একটু লেট হয়েছে, তো আমি ছাতা মাথায় নিয়েই রোদের ভিতর বসে রান্না করছি। আমাদের যশোর এলাকায় প্রচুর পরিমাণে তাপমাত্রা, আর এতটা তাপমাত্রার ভিতরে রোদের ভিতর রান্না। আর এই দেখুন, অনেক কয়েকটা বড়া ভেজেও নিয়েছি। আগের দিন আমার হাজব্যান্ড বলেছিল যে ছাঁকা তেলে উনি বড়া ভাজা খেতে চায়, পোড়া পোড়া হবে না, বেশ তেলটা যে ওটা তেলটা দিয়ে ভাজা হয়েছে সেটা খুব যেন বোঝা যায়। তো এদিকে মেয়েটাকে আমি ডিমটা ভেজে দিয়েছি। মেয়েটা সকালকে ব্রেকফাস্টটা করছে, সকালে নাস্তাটা। আর এদিকে আমি হচ্ছে একটু তেলে দিয়ে তারপর ডালটা দিয়ে দিলাম, সমস্যা হয়নি। পরে দেখছি খেয়ে ভীষণ পরিমাণে ভালো লাগছে। আর ছাতাটা তো কোথায় বাঁধিয়েছি সেটা তো দেখালামই, যে ওই জায়গায় বাঁধিয়ে নিয়ে তারপর রান্না করছি। হাজব্যান্ড অফিস থেকে আসার পর অনেক কাজে লেগে পড়েছে উনি, কারণ উনি হাজার ব্যস্ততার মাঝেও নিজের ঘরদোর একটু পরিষ্কার করতেই হয়। তো ওই পাশে যে খোয়াগুলো আগের দিন উঠাইয়েছিলাম, তো ওগুলো কিন্তু পুরোটাই ওঠানো হয়ে গেছে। কিছুটা আমি, আমার ভাই এবং আমার হাজব্যান্ড তিনজনই উঠিয়েছে। তো সবাই মিলে ওঠানো হয়ে গেছে খোয়াগুলো উঠিয়ে, তো ঘরের এক কোনায় রেখে দিয়েছি। আর এই বাঁশগুলো গুছিয়ে, চাটাইগুলো গুছিয়ে রাখবো, যাতে করে রুমটা যখন প্লাস্টার করবে সমস্যা হবে না। আর যত দ্রুত সম্ভব তত দ্রুত ঘরের কাজগুলো করে নিতে চাচ্ছি, কেননা বাচ্চাকে নিয়ে তো হচ্ছে স্কুলে যেতে হয়। তার ভিতরে যে এখন একটু কম যাওয়া হচ্ছে স্কুলে, গরমের ক্ষেত্রে স্কুল বন্ধ দিয়ে দিচ্ছে, ক্লাস হচ্ছে না। তো সব দিক থেকে এইটুকু একটু সুযোগ পেয়েছি যে স্কুলে না যাওয়ার হাত থেকে, মানে যাওয়ার হাত থেকে বেঁচেছি, যেতে হচ্ছে না। তো সে কারণে হচ্ছে রুমের অনেক কাজগুলো এগিয়ে নিতে পারছি। রুম পুরোটা পরিষ্কার হয়ে গেছে। তো এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কোথায় কোন জিনিসটা তৈরি হচ্ছে। এই যে রুমের ভিতর ঢুকতেই আমার প্রথমে বাঁধবে রান্নাঘর। রান্নাঘরটা এই যে এইভাবেই রেখেছি, খুব সিম্পল আমার ঘরদোর। আর এই রুমটা হবে বসার ঘর, যে বসার ঘরটা সোফার থাকবে আর শুধু টিভি থাকবে, সেইভাবে করে ছোটোখাটো করা, যেহেতু অনেক স্বল্প জায়গা, তার ভিতরে আমাকে কমপ্লিট করতে হচ্ছে। আর এই জায়গাটায় ভীম পড়েছে যেহেতু, সে কারণে রুমটা একটু খারাপ দেখা যেত। তো আমি ভাবলাম যে এই পাশের কর্নারটাই আমি একটু তাহলে ওয়াল শোকেস মতো করে নিই। তো সেই কথা ভেবে আমার হাজব্যান্ডও রাজি হলো এবং আমাকে ওই অনুযায়ী মিস্ত্রি দিয়ে করিয়ে দিচ্ছে। আর এটা মাঝখানে, মানে দুই রুমের মাঝখানে একটা অ্যাটাচ বাথরুম নাই, দুই রুমের মাঝখানে বাথরুম, কমন বাথরুম, যেটাতে সবাই যেতে পারবে। তো কমন বাথরুমটা আছে, আর এইটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। তো এখানে একটা ভুল হয়েছে, মাস্টার বেডরুমে আমাদের দুইটা জানালা দেওয়ার কথা ছিল মিস্ত্রিদের, কিন্তু সেখানে একটা দিয়েছে। এখন আবার আমাদের ডাবল করে ঘর ভাঙতে হবে। আর এই পাশে দেখা যাচ্ছে 4-5টা ভেঙে তারপরে গুছিয়ে নিতে হবে। আর এই জায়গাটা আরেকটা জানালার পাটটা হচ্ছে দাগানো রয়েছে, মেপে টেপে দাগানো আছে, যখন মিস্ত্রি আসবে ওই অনুযায়ী কেটে দেবে ড্রিল মেশিন দিয়ে।
তো এইদিকে যে খোয়াগুলো ছিল, রুমের খোয়াগুলো, সেই খোয়াগুলো কিন্তু এই দেখুন আমাদের এই পাশে যে রুমটায় থাকি আমরা, সেই রুমটার জানালার কাছে রেখে দিয়েছি। জানালার কাছে খোয়াগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এখানটাতে গরুর খাবার রেখেছি, যারা গরু পোষে তারা যাওয়ার সময় নিয়ে যাবে। তো সব কিছু গুছিয়ে কমপ্লিট করে এসেছি, এসে গোছলও করে নিয়েছি। এর ভিতরে মনে পড়েছে আমি এখনও রুমটা ঝাড়ু দিয়েছি কিন্তু মুছতে ভুলে গিয়েছি। তো কি আর করা, তাড়াতাড়ি করে আবার চলে আসলাম। এসে তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে রুমটা ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু গরমকাল আর রুমটা একটু মোছা থাকলেই মনে হয় অনেকটা স্বস্তি লাগছে। পা দিতেও মনে চায়, অথবা গরমের সময় দেখা যাচ্ছে ফ্লোরে অনেক সময় আমরা শুয়েও পড়ি। তো সেইভাবে আমিও সেম কাজগুলো করে থাকি। আমার মনে হয় এইরকম গরমে আর এত তাপমাত্রায় বেডটা গরম হয়ে যায়, তো সেই কারণে ফ্লোরেই বসা হয় বেশি। তো বরাবরের মতো আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটিকে সাহায্য করতে পারেন। সিঁড়ির নিচের এই জায়গাটা যতই পানি দেয় না কেন, যতবারই ঝাড়ু দেই না কেন, এই জায়গাটা তো নোংরা হতেই হবে। আর রাস্তার যত ধুলো ময়লা সেগুলোও আসবে। তো এখন নিয়ে আর কী করা, ঘর মোছা যে পানিটা ছিল সেটা সারা জায়গায় একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম, যাতে একটু ধুলোটা কম আসে। আর এই যে এখন দিচ্ছি একদম 5 মিনিট, ঘড়ি ধরা 5 মিনিট থাকবে এই পানিটা, তারপর তো একদম শুকিয়ে যা তাই হয়ে যাবে। তবুও এইভাবে করে একটু দিয়ে রাখি। সন্ধ্যার সময় গেছিলাম একটু বেড়াতে, তো এই বেড়ানোর ভিডিওটা অন্য আরেকটা ভিডিও তৈরি করে আমি সেটাই দিব, যেহেতু একটা অনুষ্ঠানে যাচ্ছি, মানে মেলায় যাচ্ছি। তো নতুন ওই মেলাটার নাম কি, কোথায়, সব ডিটেলস জানাবো। জানতে হলে আমার পরের ভিডিওটাই দেখতে হবে। এখনকার মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।